সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে, স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইড পলিটিক্সের আলোচনার শিরোনাম কি হচ্ছে দেশে, এই শিরোনামটি একটু ভাববাচ্চে হলেও প্রথমে একটু ভূমিকা দিয়ে নিতে চাই। একদিকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা, বিভিন্ন মেগা স্ট্রাকচারের সাফল্য, বড় বড় প্রকল্প, জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, এগুলো নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের যেমন একটি সুনাম কিংবা সমুন্নত অবস্থান তৈরি হয়েছে, বাংলাদেশ বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে গত কয়েক বছরের টানা প্রচেষ্টায়। তার পাশাপাশি সাম্প্রতিক সময়ের অনেক ঘটনা যদি বলি, সংসদ সদস্য আনার হত্যা, সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, সাবেক আইজিপির নানান রকম দুর্নীতির অভিযোগ, যেটি এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন তদন্ত করা শুরু করেছে, এবং বাংলাদেশকে নিয়ে নানান রকম কর্মকাণ্ড, যেগুলো সরকারি ভাষায় যদি বলি অপপ্রয়াস এবং ষড়যন্ত্র। সাম্প্রতিক সময় ডয়চে ভেলেতে শান্তিরক্ষী মিশন নিয়েও একটি ডকুমেন্টারি। এই সামগ্রিক বিষয়ে বাংলাদেশের যেসব ইতিবাচক ছবি কিংবা চেহারা তৈরি হচ্ছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয় কিনা এবং বাংলাদেশের নামটি ভাবার সময় একটি ভিন্ন ধরনের ছবি মানুষপটে ভেসে ওঠে কিনা, এই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা, জানাচ্ছি। এবং আছেন জনাব এম এ আজিজ, সাবেক মহাসচিব বিএফইউজি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু জনাব আবুল কালাম আজাদ আপনার কাছ থেকেই শুরু করতে চাই। ভূমিকায় আমি বললাম আসলে মূল আলোচনার বিষয়বস্তুটা কি। এই মুহূর্তে মানে বাংলাদেশকে নিয়ে যেমন বিশ্বের প্রায় প্রতিটি দেশই বাংলাদেশকে নিয়ে আগ্রহী, তারা নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশের সাথে কাজ করতে চাইছে, নানান রকম ইতিবাচক প্যারামিটার আছে। তার পাশাপাশি এই যে সংসদ সদস্য হত্যা, তারপরে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক রকম কথা আলোচনা, যে এইরকম একজন ব্যাকগ্রাউন্ডের মানুষ কেন সংসদ সদস্য টানা 3 বার, জেনারেল আজিজ একজন সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, সাবেক আইজিপির দুর্নীতি, এই ঘটনাগুলো ছোট ছোট ঘটনা এবং হয়তো এই ঘটনাগুলোর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক নেই, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের যে ইতিবাচক চরিত্র কিংবা ইতিবাচক চেহারা, সেটি খানিকটা ক্ষতিগ্রস্ত করে কিনা। ধন্যবাদ আবারও আপনাকে। আপনার নাম বলেই জি 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 প্লাবন না, আমার নাম নাহিদ। জাহিদ, আমার নাম নাহিদ। সরি, ধন্যবাদ নাহিদ আপনাকে। আবারও নামটা বলে সুবিধা হয়। আমি আপনার এই আসার আগেই বিকেলের দিকে কথা হচ্ছিল যে আমার ছেলের বউ বলতেছিল যে গতকাল যে রিমেল যে ঝড়, এই ঝড় যে বয়ে গেল, তো আমাদের অনেক ক্ষতি হয়েছে। আপনি ভালো করে জানেন যে 11-12 জনের মতো প্রাণ হারিয়েছে, ফসলের ক্ষতি, বাড়িঘর, মানে 19 সর্বশেষ 19 বিভিন্ন আমাদের গবাদি পশু এবং সুন্দরবন ঢাল হিসেবে যেমন হয়েছে। আমি যে কথাটা বলার জন্য যে বায়ু দূষণের যে অবস্থাটা ছিল, মানে একেবারে সর্বশেষের দিক দিয়ে 3-4টা শহর দিল্লি আমাদের নিচে উপরে ছিল। এরপরে তো ও যে কথাটা বললো আমার ছেলের বউ, যে এই বায়ু দূষণের মানে মুক্ত হওয়ার দিক থেকে মানে শীর্ষ পর্যায়ে দূষণ, নরওয়ে থেকে শুরু করে যেই জায়গাগুলো, দেশগুলো আর কি বায়ু দূষণ মুক্ত, আমাদের সেই জায়গায় নাকি তালিকা অনেক উপরে চলে গেছে, প্রায় 38-এর মধ্যে। কথাটা বলছি এই কারণে যে যখন দুটো দিকই থাকে সব কিছুরই। আপনি যে কথার সূচনা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এবং পাশাপাশি আবার আমাদের গত 1-1.5 বছর যাবৎ অর্থনৈতিক সংকটও আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। বিষয়টা হচ্ছে সব কিছু মিলিয়ে আপনি সামগ্রিকভাবে যে কোন জায়গায় আমরা যাচ্ছি, বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্ব, এবং নির্বাচনের আগে আমরা যে অবস্থাটা লক্ষ্য করলাম রাজনৈতিক নেতাদের কাছ থেকে, এবং আমরা মানে গণমাধ্যমের লোকজন যারা আছে তারা চিন্তা করলাম, ভাবলাম একরকম, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পরিস্থিতিটা আবার অন্যভাবে দেখলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লু আসলেন গতকাল, উনি এলেন, কথাবার্তা বললেন, সম্পর্ক দুই দেশের সাথে আরও বৃদ্ধি করতে চাইলেন, পারস্পরিক সম্পর্ক, ব্যবসায়ী, সব কিছু মিলিয়ে গতকাল আপনি ভালো করে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যে বাণিজ্য, দুই দেশের কি বলে যে একটা বাণিজ্য মানে সমিতি না কি ফেডারেশন, যাই হোক সমিতি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সমিতি, তারা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে তাদেরকে বিনিয়োগের কথা বলেছেন, পারস্পরিক স্বার্থেই এ কথা বলেছেন, যে বিভিন্ন খাতগুলোও তিনি বলে দিয়েছেন যে
আমাদের ঔষধ শিল্প থেকে আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং তিনি বিশেষভাবে জোর দিয়েছেন যে 100টা যে আমাদের অর্থনৈতিক বিশেষ অর্থনৈতিক জোন করা হয়েছে, ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, সেই জায়গাটায় তার বলছেন যে আপনারা বিনিয়োগ করতে পারেন, সেই বিনিয়োগে আপনারা যেমন লাভবান হবেন আমরাও লাভবান হব, আমাদের অর্থনীতিও সমৃদ্ধ হবে, আপনারাও কিন্তু সমৃদ্ধ হবেন এখান থেকে, আপনারা লাভবান হবেন বিনিয়োগ করে। এই যে সম্পর্কের উন্নয়নটা থেমে নেই, কিন্তু আমি আপনাকে যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে, কিন্তু এই গত একটানা 3 মেয়াদ 4 মেয়াদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি তার নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে বহির্বিশ্বে অর্থাৎ বহির্বিশ্বে বিশ্ব নেতৃত্বের যে সমীহ আদায় করে নিয়েছেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এবং যদি আপনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, এবং হাতে গোনা আমার মনে হয় তার বয়সের দিক থেকে বলেন, অভিজ্ঞতার দিক থেকে বলেন, তার দূরদৃষ্টির দিক থেকে তিনি কিন্তু একটি তার অবস্থান তৈরি করে নিয়েছেন, যে কারণে গুরুত্বটা পাশাপাশি ভৌগোলিক কারণেও মানে জিওপলিটিক্যাল যে কারণটা আমরা বলি অনেকেই, এই কারণে কিন্তু বড় রাষ্ট্রীয় পরাশক্তিগুলো বাংলাদেশের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, গুরুত্ব যার যার স্বার্থের জন্য দিচ্ছেন। বাংলাদেশের সাথে আরেকটি বিষয় আছে যে আমাদের জনসংখ্যা একদিকে, যেমন আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে ভালো দিক এবং খারাপ দিক সবটাই থাকে, কিন্তু জনসংখ্যা যেমন আমাদের বেশি, এটি যেমন আমাদের সমস্যা ভৌগোলিক, যেই ভূখণ্ডে আমরা বসবাস করি এবং যে আয়তন, এই আয়তন আমাদের যে লোক সংখ্যা এর চেয়ে 10 গুণ আয়তনের দেশে আমাদের যে লোক সংখ্যা তার 100 ভাগের 1 ভাগও নেই, এমনও বহু দেশ আছে। ঢাকা শহরে যে জনসংখ্যা আমরা বসবাস করি, জনগণ মানে জনসংখ্যার দিক থেকে বহু দেশের এর 10 ভাগের 1 ভাগও না, কিন্তু আয়তন কিন্তু আমাদের চেয়ে অনেক বড়। যে কথাটা একটি বড় একটি বাজারও, কিন্তু বড় একটি বাজারের কারণে সবারই দৃষ্টি এখানে আছে। আপনি একটি মানে ছোট্ট ঘটনা যদি আপনি দেখেন যে এই গত কিছুদিনের মধ্যে চীন আমাদের মানে উন্নয়ন পার্টনার সহযোগী ভারতও, কিন্তু চীনে কিন্তু অনেকগুলো দল গেল, মানে যুব সম্প্রদায়, ব্যবসায়ী এবং রাজনৈতিক দলের বাম ঘরানার যারা, তারা ঘুরে এলেন। শাসক দলের একটি কবে খুব শীঘ্রই মনে হয় যাবেন, বা তাই না? এই যে গুরুত্ব দিয়ে এইভাবে কিন্তু আগে চীনে কখনো যায়নি। চীনে আমরা যখন এর আগে, আপনি সাংবাদিক বয়স কম হওয়ার কারণে যে কম জানেন বিষয়টা তা না, কিন্তু আপনি প্রত্যক্ষভাবে সাক্ষী হতে পারবেন না, কারণ বয়স কম আপনাকে সেই প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে। চীন আগে দাওয়াত দিত যে ভাড়া আপনার, আপনি যাবেন আসবেন, টিকিট এয়ারফেয়ার আপনার, তারা মানে ওই কি বলে হসপিটালিটি দেবে, অ্যাকোমোডেশনটা তারা করবেন, খাওয়া দাওয়াটা দিবেন, এইভাবে। এখন কিন্তু তা না, পুরোটাই। আমি যে কথাটি জানতে চাইছেন আপনি, যে বাংলাদেশের নিঃসন্দেহে অগ্রগতি হয়েছে, শুধু পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো না, সার্বিক অর্থেই অর্থনৈতিক উন্নয়ন। আপনি জিডিপি যদি ধরেন সেটা যেমন বেড়েছে, বাজেট 6 তারিখে ঘোষণা করা হবে, সেই বাজেটার আকার যেমন বেড়েছে। আমি সংক্ষেপ করব আপনার, যে সেই অবস্থা থেকে আমাদের মানে বার্ষিক কি বলবো, যে গড় আয় বা জনপ্রতি গড় আয় যেটা ছিল, পার ক্যাপিটা ইনকাম, সেই ইনকাম যেখানে ছিল $376 15 বছর 16 বছর আগে, সেটা কিন্তু এখন প্রায় $3,000 কাছাকাছি, 28-29 এমন হবে। তো সুতরাং অগ্রগতি হয়েছে। পাশাপাশি আপনি যে কথাগুলো বলেছেন যে একজন সংসদ সদস্য প্রতিবেশী দেশে যে হত্যা, এটি আমার সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান সম্পর্কে কথা বলা হয়েছে, সাবেক পুলিশ এবং র্যাবেরও প্রধান ছিলেন তিনি, পুলিশ প্রধান, সেই হিসেবে তার ব্যাপারেও আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে বর্তমান সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যে যত বড় প্রভাবশালী হন না কেন, যদি কখনো কোনো অপরাধ করেন, যদি কোনো ভ্রান্তি থাকে,
সে কিন্তু বিচারের আওতায় আসে। এটি কিন্তু প্রমাণিত যে মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য, দলের নেতা, সবাইকে কিন্তু বিচারের আওতায় আনা হয়। আমি আপনার এই জায়গা থেকে আবার একটু আপনার কাছে আসবো। আমরা একটু জনাবে মেয়াজিজের মন্তব্য শুনে আসতে চাই। জনাবে মেয়াজিজ, আলাদা করে প্রশ্ন করতে চাই না, মানে বাংলাদেশের এই সাম্প্রতিককালের ঘটনাগুলো এর সাথে যদি বলি ঋণ খেলাপির অবস্থা, অর্থ পাচার, এই সবগুলো কি বাংলাদেশের যে ইতিবাচক চেহারা কিংবা ছবি সেটি ক্ষতিগ্রস্ত করে কিনা? ধন্যবাদ আপনাকে আজাদ ভাই, আমার নেতা, প্রফেশনাল সিনিয়র। আসলে আপনি যেভাবে প্রশ্নটা ছুড়ে দিলেন, এটা তো বিশাল প্রশ্ন, এটা উত্তর দেওয়া অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে টাচ করি, পরে সময় পেলে আলোচনা করব। দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি বুঝতে হয় তাহলে আপনার রিজার্ভ কি অবস্থা, নেট রিজার্ভ কত বুঝতে হবে। $13 বিলিয়ন। একটি দেশে যদি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের কথা বলেন তাহলে 3 মাসের ইনপুট ক্যাপাসিটি থাকতে হয়, যেটা এখন নাই। অর্থাৎ $15 বিলিয়ন লাগে, আমাদের আছে $13 বিলিয়ন। আমরা IMF থেকে লোন পাবো $1.15 বিলিয়ন, থার্ড কিস্তি। এটা দিয়ে দিলেও আমাদের $15 হয় না। এক্সপোর্ট ইম্পোর্টে গ্যাপ $1 বিলিয়ন পার মান্থ। এখন থেকে সামনের বছর থেকে লোন পে করতে হবে, যে লোন আমরা নিছি তার ঋণ মানে ইন্টারেস্ট সহ $4 বিলিয়ন। তো এই জন্যেই, এছাড়া এটা ঠিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক হয়েছে, মেগা প্রজেক্ট, কিন্তু এটার সাথে মেগা দুর্নীতি একাকার হয়ে গেছে। তো যার ফলে এই যে মেগা দুর্নীতি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়েছে, এটার ততটা বেনিফিট জনগণ তো পাচ্ছে, কিন্তু সরকারের কোটে খুব বেশি গেছে বলে আমার কাছে মনে হয় না। কারণ মেগা প্রজেক্ট হলেই মেগা দুর্নীতির কথা বলে। হ্যাঁ, গেল। 2 হচ্ছে, ধরেন ব্যাংকের শেয়ার মার্কেট, অর্থ পাচার চলছেই, দুর্নীতি চলছেই, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, বৈষম্য বেড়েছে তীব্রতর। পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব হচ্ছে 15% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 15%-এর হাতে 1.31% অর্থ আছে, অর্থাৎ বৈষম্য। এখন এই যে জিডিপি বলেন, এটা হচ্ছে এই যে আমাদের 3 জনের আয়, রিকশাওয়ালার আয়, আজিজ খানের আয় গড় করে। সুতরাং এইটা কিন্তু মানুষের অ্যাভারেজ, ধরেন মালদ্বীপেও যদি ধরেন একজন সরকারি চাকরিজীবী, তার বেতনও কম, তাদের এই বৈষম্যও কম। ছোট্ট দেশ, হ্যাঁ, কিন্তু ছোট্ট দেশ হয়তো ম্যানেজ করা সম্ভব, কিন্তু আমাদের দেশে তো পপুলেশন অনেক বেশি, যার ফলে ম্যানেজে সমস্যা আছে, আমি বুঝলাম। কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা হলো অর্থনৈতিক ম্যানেজমেন্টটা সরকারের নিয়ন্ত্রণে নিতে পারছে না। যেমন ধরেন আপনি বললেন, এই যে বেনজির আহমেদ, তিনি একজন সরকারি চাকরিজীবী, তার হোল লাইফে ইনকাম হয়েছে $1.25 কোটি মতো। এর ভিতরে তো ফ্যামিলি চলার খরচ আছে, ওটা বাদ দেন। কিন্তু তার যে এত টাকা থাকতে পারে, এত সম্পদ করতে পারে, এটা ভাবাই যায় না। কিন্তু এটা দেশের ভিতরে। এখন আমরা শুনলাম যে বাইরেও আছে, নিউ ইয়র্কে আছে, ব্যবসা আছে, সিঙ্গাপুরে ব্যবসা আছে, এগুলো এক একজন চালাচ্ছে। হ্যাঁ, তো এখনও তো দুর্নীতি পুরোটা প্রকাশ পায় নাই। তো ধরেন সেনাবাহিনী প্রধান ছিল আজিজ আহমেদ, তার ব্যাপারে যে স্যাংশনটা আসছে, এটা কিন্তু ভিসা নীতি না। এটা হচ্ছে 2টো কারণে প্রধানত, একটা হলো দুর্নীতি, আর একটা হচ্ছে সরকারি রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, এবং যার ফলে নির্বাচনের প্রতি জনগণের যে আগ্রহ, এটা নষ্ট করে দেওয়া প্রধানত। এবং এটা ধারাও উল্লেখ করে দেওয়া হয়েছে, ধারা আমার মনে নাই। তো এই অবস্থায় আমার কাছে মনে হয় যে আমরা, হ্যাঁ, আগের চেয়ে অনেক উন্নত হয়েছি। ধরেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন একটা দুর্নীতিবাজকে যদি দেখতাম, একজন ঘুষখোরকে যদি দেখতাম, মন থেকে আপনা আপনি ঘৃণাবোধ জন্মাতো। এখন সেটা হয় না, কারণ টাকাওয়ালা তো সব, টাকাওয়ালাই সব। টাকাওয়ালা, আপনি যেখানেই যান, টাকাওয়ালার প্রতাপ।
টাকাওয়ালা সরকারকে এদিক সেদিক করতে পারে। এখন ধরেন বেনজির এবং আজিজ আহমেদ দুজন ব্যক্তির কথা যদি বলি, দুজন সরকারি চাকরিজীবী, তাদের তো ম্যান্ডেট আছে দায়িত্বের। এখন ম্যান্ডেটের বাইরে যদি তাদেরকে দিয়ে কাজ করানো হয়, হ্যাঁ সেটা তো হয়েছে। আপনার দুজনেরই বক্তব্য ইউটিউবে গেলেই পাবেন, তাদের বক্তব্য। তারা ইলেকশন সময় কি করেছে, বিভিন্ন বক্তৃতায় কি করেছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন যে তারা কি করেছে, এগুলো আছে। তো এখন এই ইলেকশনে, সামনের 18 সালের নির্বাচনে আপনার এই দুজন ব্যক্তি তাদের বক্তৃতাও ইউটিউবে পাবেন, ভূমিকা রেখেছে। আর বেনজির আহমেদ সে ওই যে কি শুদ্ধ চার সনদও পেয়ে গেছে, সরকার থেকে দেওয়া হয়েছে, তার সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করেই তো দেওয়া হয়েছে। সে সৎ লোক, ভালো মানুষ, ভালো অফিসার, সরকার থেকে দেওয়া হয়েছে। তো এখন সে ডিএমপি কমিশনার থেকে শুরু করে র্যাবের ডিজি, আইজিপি পর্যন্ত হয়েছে। র্যাবের ডিজি যখন ছিল তখন আমি বলতাম, গড় করে দৈনিক 1.5 জন করে লোককে ক্রস ফায়ার করতো। এখন তো ওই মেরিন ড্রাইভ কক্সবাজারে মেজর সিনহা মারা যাওয়ার পরে, হত্যা হওয়ার পরে, যখন ওই অবসরপ্রাপ্ত অফিসাররা খেপে গেল, তখন থেকে কিন্তু আপনার এই ক্রস ফায়ার কমে আসলো। স্যাংশন দেওয়ার পরে এখন কোনো ক্রস ফায়ার নেই। তো এখন তাতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেনজির সাহেব যখন ক্রস ফায়ার করতো তার থেকে কি খারাপ আছে? নো, তাদের থেকে দেশ, হ্যাঁ ওই যে মিটিং টিটিং বিএনপি টিএনপি অপোজিশনে হয়েছে, এটা কি হয়েছে? তো এই জন্য আমি বলছি যে রাজনীতি দিয়ে আপনার মোকাবেলা করতে হবে। আপনি যে চিত্রগুলো বললেন, মানে দুর্নীতির কথা বলেন, সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারের কথা বলেন, এগুলো কি শুধু ধরেন সাম্প্রতিক আমলেই? মানে আমরা যদি বিএনপির আমলের কথা দেখি, সেখানেও তো এরকম এসপি কোহিনুরের সব আমলেই। আমি এই জন্যই বলি, আমার লেখাও বেরোইছে যে আমি বলছি যে এটার জন্য প্রধানত দায়ী রাজনীতিবিদরা। কারণ এখন যে ইলেকশনটা অকার্যকর হয়ে যাচ্ছে, সেখানেও বলছি, আমি লিখছি, এই গতকালকে বেরিয়েছে সমকালে, যে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের দায়িত্ব আছে। শুধু তাই নয়, ভোটারদেরও দায়িত্ব আছে। অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচনকে আয়োজন করতে হবে সরকারকে। আমরা একটু দায় এবং দায়িত্ব নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা বিরতি নিয়ে ফিরতে হবে। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি কি হচ্ছে দেশে। আমাদের সাথে আছেন জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং আছেন বিএফইউজের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। জনাব আবুল কালাম আজাদ, অনেকগুলো প্রশ্ন জনাব এম এ আজিজ তুলেছেন বিরতির আগে। মানে আপনার কাছে যদি জানতে চাই, অগ্রযাত্রার বিষয়টি যেমন সত্য, এই ঘটনাগুলো বাস্তব। অনেক বিষয় হয়তো তদন্তাধীন, তদন্তের পরে প্রমাণিত হবে, কিন্তু ঘটনাগুলো নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। এই নেতিবাচক যে ঘটনাগুলো ঘটে, এগুলো কি বাংলাদেশের সেই ইতিবাচক চরিত্র ক্ষতিগ্রস্ত করে না? এবং ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি কিংবা ইরেসপেক্টিভ অফ এনি টার্ম অফ পলিটিক্যাল গভর্নমেন্ট, সবসময় তো এই ঘটনাগুলো ঘটছে কিংবা থাকছে বাংলাদেশে। সার্বিকভাবে তাহলে রাজনৈতিক নেতাদের কিংবা রাজনীতিবিদদের দায় এবং দায়িত্বের জায়গায় কি কোনো গলদ দেখেন, কিংবা পরিকল্পনায় কোনো খুঁত দেখেন? আমি আবার আপনাকে ধন্যবাদ জানাই নাহিদ। আপনি সূচনা বক্তব্যে একটি কথা বলেছিলেন, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে মোটামুটি সংক্ষেপে, যেহেতু আপনার সময়ও কম, এবং যে কথাগুলো আমি বলেছিলাম যে যত বড় অপরাধী করুক তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে। এছাড়া এর আগে কিন্তু আইনের আওতায় আসা হতো না। আপনি যে কথাগুলো আজিজ সাহেব বলেছেন ঠিকই আছে। এই লোকগুলো দায়িত্বশীল পদে ছিলেন, তাদের বিষয়ে অভিযোগ এসছে, সেই অভিযোগের কারণে কিন্তু আপনি দেখেন যে দুদকে 6 তারিখে, আগামী 6 তারিখে তাকে ডাকাও হয়েছে। কিন্তু সব কিছুর মূলে যদি আপনি যান, তাহলে আমি যেটি বলবো যে সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা ঘটেছে 1975-এর 15 আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর। ওই ঘটনার বিচার কিন্তু আমরা করি নাই, বিচার হয়ও নাই। বিচার বন্ধ করার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল তথাকথিত সংসদে, যে সংসদটি অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
তারপর তার পরবর্তী পর্যায়ে যেটি আপনি বলেন যে ঘটনাগুলো, ওই ঘটনা খারাপ হয়েছে বলেই, মানে আমার কথা হচ্ছে যিনি সারাটা জীবন সংগ্রাম করে দেশ স্বাধীন করলেন, স্বাধীনতার 3.5 বছরের মাথায় তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে যেভাবে এগিয়ে নিলেন 3.5 বছরের মাথায়, এবং আজও যদি আপনি দেখেন যে তিনি যে পরিকল্পনাগুলো করে গিয়েছিলেন এত বছর পরে, 52 বছর প্রায় শেষ হয়ে গেছে, আজও কিন্তু সেই জায়গা থেকে আমরা কেউ বেরোতে পারিনি। 21 বছর ছিল কিন্তু স্বাধীনতা বিরোধী এই শক্তি ক্ষমতায়, যারা বঙ্গবন্ধুকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন বঙ্গমাতা মহিষী নারী বেগম শেখ ফজিলতুন্নেসা মুজিবকে, হত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, এবং তার ছোট্ট ছেলে 10 বছরের ছেলে রাসেল, তাকে হত্যা করেছেন তার ভাই, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসির সহ বাড়ির সবাইকে। শুধুমাত্র বেঁচে আছেন আল্লাহর রহমতে, জনগণের দোয়ায়, আল্লাহর ইশারায়, যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা বাইরে ছিলেন বলে সেই ঘটনাটার বিচারটা রুদ্ধ করা হলো, বিচারটা বন্ধ করার জন্য মানে, এবং যারা খুন করলো তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হলো এই বাংলাদেশেই। এবং সেই ঘটনা কোনো বিচার আমরা যাতে না হয়, এবং বিচার কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বিচার হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো পূর্ণাঙ্গ বিচার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে, ক্ষমতা আসার পরে কিছু লোকের বিচার করেছেন, কিন্তু যারা পরিকল্পনা করেছিলেন, যারা এর সাথে জড়িত ছিলেন, অনেকে মারা গেছেন, হয়তো অল্প কিছু বেঁচে আছেন, তাদের আর কিছুদিন পরে তাদেরকেও আপনি ধরতে পারবেন না, কিন্তু সেই বিচারটি হয়নি। আমার কথা হচ্ছে, আমি বলছি যে সেই অপরাধটা সবচেয়ে বড় অপরাধ। তার পরবর্তী পর্যায়ে যে অপরাধগুলো হয়েছে সেগুলো কিন্তু কম না, সেগুলো হয়েছে বলেই আজকে অপরাধ হবে আমি এটাও বিশ্বাস করি না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনাটা ভিন্ন, কিন্তু তারপরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সামরিক শাসক, সবাই সামরিক শাসক, সামরিক সরকার সমর্থিত সরকার, সামরিক শাসকরা ছিলেন সরাসরি, আর এর বাইরে যারা ছিলেন তারাও কিন্তু সামরিক বাহিনীর সমর্থিত, অর্থাৎ সামরিক সরকার, সামরিক শাসকদেরই। তার মানে সুস্থ রাজনীতি নষ্ট হয়েছে না, সুষ্ঠু রাজনীতির ধারায় এখন চেষ্টা করছেন আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জায়গাটায় দায় কার? এখানে হচ্ছে যারা রাজনীতি করেন, যেটি আপনি জানতে চান যে যারা রাজনীতি করেন বাংলাদেশে জনগণের জন্য তো করেন, দায় কিন্তু সবার। আমরা কিন্তু এক পেশে করে সব সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাই, কিন্তু বিষয়টা তা না। কিন্তু দায় তো আমাদের সবাইকে নিতে হবে। যারা রাজনীতি করেন তারা তো দায় নিতে চান না। এই যে গত নির্বাচন হয়ে গেল, বলে না নির্বাচন করব না। কেন করবেন না? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আপনি যদি রাজনীতি করেন, জনগণের কথা যদি বলেন, জনগণের জন্য যদি রাজনীতি করেন, তাহলে আপনি নির্বাচনে যাবেন। বঙ্গবন্ধু তো খানের মার্শালের মধ্যেও নির্বাচন করেছেন। আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন জনাব এম এ আজিজ, মানে তাহলে সকল রাজনীতিবিদদের যে দায় এবং দায়িত্ব দিতে চাচ্ছেন, একটা অংশ কি আসলেও দায় এড়ান? না, দেখেন, আমি একটা অংশ দেখি না। কারণ হচ্ছে আমাদের দেশে যত রাজনীতিবিদ দেশ স্বাধীন হওয়ার পথে রাইট পথে কেউ চলে নাই। শুধুমাত্র ক্ষমতায় জোর করে থাকা আর ক্ষমতায় জোর করে যাওয়া, এটাই হচ্ছে রাজনীতি আমার কাছে যেটা মনে হয়েছে। যেমন ধরেন, উদাহরণ বলি যে একটি দল দেখাইতে পারবেন, বড় দল, যে দলের ভিতরে গণতন্ত্র চর্চা আছে? আওয়ামী লীগ আছে। অথচ তারা কিন্তু গণতন্ত্র আমাদেরকে উপহার দিচ্ছে। গণতন্ত্রের প্রধান উপাদান একটা নিরপেক্ষ নির্বাচন, সেটা বাংলাদেশে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে এই নির্বাচন অকার্যকর হয়ে যাবে, যেটা বলা হচ্ছে। কারণ হচ্ছে এখানে সরকার ক্ষমতায় থাকার জন্যে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করা, তা না করে একটা ফাঁদ পেতে রাখে। এই ফাঁদের ভিতরে আবার বিএনপি যাচ্ছে না। তারা ভাবে এমন একটা নির্বাচন চায় সরকারে যেই থাকুক। আমি কিন্তু আওয়ামী লীগ বলছি না, বিএনপি বলেন, জাতীয় পার্টিও চেষ্টা করছে না, হাসান বহুত থাকার চেষ্টা করছে। তো যে সরকারই থাকুক, ক্ষমতায় তিনি থাকবেন এবং তার অনুগত একটা বিরোধী দলও থাকবে। সেইভাবে ইলেকশনটাকে আয়োজন করা হয়, যার ফলে বিরোধী দল, আমাদের দেশে যে গণতন্ত্রের যে রেসপেক্ট বোধ, 120টা দেশে নির্বাচন হয়,
সব দেশে নিরপেক্ষ নির্বাচন পুরোপুরি হয় এমনটি না। ধরেন ভারতে বলা হয়তো বড় গণতন্ত্রের দেশ, এখন তো ভারতের এই যে দিল্লির যে মুখ্যমন্ত্রী তাকে তো কেজরিওয়াল তাকে তো জেলে নিয়েছিল, জেল থেকে বেরোয় নির্বাচন ক্যাম্পিংয়ে গিয়ে বলছে, প্রথম বক্তৃতায় সে বলছে যে রাশিয়ার পুতিন অর্ধেকরে জেলে পড়ছে, অর্ধেকরে হত্যা করছে, তারপর ইলেকশন দিছে, 87% ভোটে জিতে গেছে। বাংলাদেশে আপনার সব বিরোধী দল জেলে নিয়ে গেছে নেতাদেরকে, তারপর ইলেকশন দিছে, শেখ হাসিনা জিতে গেছে। পাকিস্তানে প্রবীণ নেতা ইমরান খান, তাকে জেলেবন্দি করছে, তার পার্টি তছনছ করে দিছে, তার প্রতীক কেড়ে নিছে, তারপরে ইলেকশন দিছে, ওই জিতে গেছে। তো এটা হচ্ছে যে এটা তো কোনো একটা গণতান্ত্রিক উদাহরণ হলো না। রাশিয়ার কথা বাদ দেন, সেখানে আমরা আরেকটা বিরতি নেব। আপনার এই বক্তব্য থেকে একটা শুধু প্রশ্ন করে রাখি, কেজরিওয়ালের প্রসঙ্গ টানলেন। কেজরিওয়ালের এই বক্তব্যের পর তাকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের একজন নেতা টুইট করেছিলেন, বলেছেন যে আপনি প্রত্যাশা করি আপনি জিতে আসবেন, এইরকম একটি অভিনন্দন বার্তা। সেখানে রিটুইট করে কেজরিওয়াল বলেছেন ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আপনার মন্তব্য আশা করি না, সন্ত্রাসবাদের উৎপাদনকারী কারো কাছ থেকে হস্তক্ষেপ বরদাস্ত করব না। বাংলাদেশে কখনো কি কোনো বিরোধী দলের অবস্থান থেকে বিদেশি কারো অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের প্রেক্ষিতে এরকম কাউন্টার বক্তব্য আপনারা কখনো দেখেছেন কিনা, এই প্রশ্নটি একটু রাখলাম। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানছি ইনসাইড পলিটিক্স। আমাদের সাথে কথা বলছেন আবুল কালাম আজাদ এবং জনাবে মে আজিজ। আমি যে প্রশ্নটি করেছিলাম জনাবে মে আজিজ, যদি আপনার মনে না থাকে আমি আরেকবার বলেন। আপনি কেজরিওয়ালের প্রসঙ্গটা নিয়েছিলেন, কেজরিওয়াল যে রিটুইট করেছে বাইরের একজন নেতা, আমি বুঝে ফেলছি। বিষয়টা হচ্ছে যে ধরেন আমার ধারণা যে আমাদের আশেপাশের দেশ তো আছেই ন্যাশনাল ইন্টারেস্টে, যেগুলো জাতীয় ইস্যু, ধরেন যে আমাদের রোহিঙ্গা ইস্যু আছে, অনেক ইস্যুতে আছে, তাই না? ধরেন আমি একটা লেখা লিখেছি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আসলে এগুলো যা দেখতেছেন এগুলো উপসর্গ। এটা 2023 সালে লেখছি এবং সেটি বাস্তব, এটা এখন ক্রিয়াশীল। তো এগুলোর ইস্যুতে তো এক সুরে রাজনীতিবিদদের কথা বলতে হবে। এখানে তো হার জিতের ব্যাপার না, এটা জাতির স্বার্থে এটা হচ্ছে না। এটার কারণটাই ওইটাই, আমি প্রথম যেটা বললাম, আমাদের ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা এটার প্রধান লক্ষ্য হয়ে গেছে। এখন সমাধানটা কি করে হতে পারে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমি বলছি, যেটা এই গতকালকেই লেখা আমার বেরোইছে, সেখানে আমি বলছি যে দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে। দলের মধ্যে এটা একটা অসম্ভব জিনিস, কারণ দেশে দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে, ভিতরে গণতন্ত্র চর্চা করা, এটা পরিবারতন্ত্র এবং গোষ্ঠীতন্ত্রের ভিতরে রাজনৈতিক দলগুলি চলে গেছে। এখান থেকে ফিরে আনা, গণতান্ত্রিক চর্চার ভিতরে আনা কঠিন। দুই হচ্ছে, ধরেন নির্বাচন যদি গণতান্ত্রিক চর্চা হয় তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে এই সরকাররাই যেগুলো ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি ছাড়া অন্য সবগুলি দল এরশাদের পতনের আগ মুহূর্তে 3 জোটের রূপরেখা দিছিল। সেখানে কিন্তু সব বলা আছে, সাম্প্রদায়িক শক্তি পরিহার করা, এরশাদ শেষ করছি। তো এগুলো 3 জোটের রূপরেখা, তারা কমিটমেন্ট করছে জনগণের সাথে, ওই অঙ্গীকার তারা রক্ষা করুক, তাহলে সমাধান। দ্বিতীয়ত, দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা সারা জীবন জেলে থাকছে, হোয়াইটের নেতা ডি ক্লার্ক বেরোয় কিন্তু ট্রুথ অ্যান্ড কনসিলিয়েশন কমিশন করে দেশের যত বড় ছোট ক্ষত আছে সব জাতিকে ইউনাইটেড করছে। আমাদের দরকার। দুই, আরেকটা যেহেতু মুক্তিযুদ্ধ শেষ, ভারতেও আছে, দিল্লির লালকেল্লাতে তাদের স্বাধীনতাতে যারা অবদান রেখেছে, কবি ইকবাল পর্যন্ত ওখানে স্মরণ করা হয়। এটা যদি করে তাহলে আমাদের আমি যে কথাটা বলছি যে আমাদের সুশাসনের যে বিষয়টা আপনি বলেছিলেন, যে সুশাসনের এই যদি ঘাটতি থেকে থাকে, এই সুশাসনের ঘাটতি সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব না? এই যে গতকাল যে ঘূর্ণিঝড়টা হয়ে গেল রিমেল, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। আপনি দেখেন শাসক দলের আওয়ামী লীগ, তার পক্ষ থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক দৃষ্টি রেখেছেন, সজাগ দৃষ্টি রেখেছেন, নির্দেশনা দিয়েছেন, দলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের সব পাশে দাঁড়াতে বলেছেন। আপনি দেখেছেন অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের এই উদ্যোগটা নিতে? না, নেয়নি। তারা জনগণের কথা বলেন কিন্তু জনগণের পাশে দাঁড়ান না। আপনি যে কথাটি হচ্ছে গণতান্ত্রিক, আওয়ামী লীগের নির্বাচনের আগে, গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে সারা দেশের
নেতাদের ডেকে এনে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী, দলের সভাপতি তিনি বৈঠক করেছেন, কথা বলেছেন, তাদের সম্মেলন নিয়মিত হয়, তারপরে কাউন্সিল অধিবেশনগুলো হয়, নির্বাচনের পরে আবার এমপি প্রার্থী যারা ছিলেন, এমপি ছিলেন, তাদের সাথে বৈঠক হয়। অর্থাৎ দলীয় যে সাংগঠনিক এবং গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা কিন্তু হয়। অন্য দলগুলোতে হয় না? হয় না। দলগুলোতে হয় না, একটা খালি হয় যে আপনার জনগণের কথা না, জনগণের দুর্যোগ, ওটা না, সব কিছুর দায় হলো এই সরকারের, আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দেন। ক্ষমতাটা দিয়ে দিলে কিভাবে দিবেন? শেখ হাসিনার পালায় যেতে হবে, এই সরকারের চলে যেতে হবে, তারপরে আমাদের কাছে ক্ষমতা দেন। এই কথাটা না বলে বলে যে নিরপেক্ষ নির্বাচন। সময় আছে, মানে সমাধানটি আসলে কোথায়? সমাধানটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার, যেটা আমি বলেছি, সেই বিচারটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ না হবে এবং 21শে আগস্টের নেত্রীকে হত্যার জন্য যে অবস্থা গ্রেনেড হামলা করলো, তারপরের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আমরা ভুলে যেতে পারবো না। তো সেই জায়গা থেকে তো আপনার শিক্ষা নিয়ে আগাতে হবে। তা ওগুলো রেখে তারপরে আপনি বড় বড় ফোড়া শরীরের মধ্যে রেখে বলবেন যে আমি সুস্থ শরীরে এগিয়ে যাব, এটা সম্ভব না। আপনি 21 বার তাকে হামলা করা হয়েছে হত্যা করার জন্য, কারা করেছে? সেই লোকগুলোকে তো আমরা চিহ্নিত করি নাই। জি, এই সমাজে সেই সব চিহ্নিত, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে বহাল রেখে দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিকে একেবারে বহাল তবিয়তে রেখে আপনি এগিয়ে যাবেন, ঝামেলা তো হবেই কিছু। মানে রাজনৈতিক ক্ষতগুলোর আসলে একটু সমাধান দরকার। জনাব আবুল কালাম আজাদ এবং জনাব এম এ আজিজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।